আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তোরই তো বউ ভাই, তুই দেখতেই পারিস, এত লজ্জা পাওয়ার কিছু নেই। কিন্তু বাজে বকিস না আপু, ওকে তাড়াতাড়ি আসতে বল। এরপর কিন্তু আর যেতে পারবো না বলে শুভ্র গটগট করে বেরিয়ে গেল। শিয়াসাও সবাইকে বলে ওর পেছনে গেল। সারাদিন ওরা দুজনে প্রচুর ঘোরাঘুরি মজা করলো। শুভ্রর প্রথমে খুব বিরক্ত লাগলেও আস্তে আস্তে কেন জানে না শিয়াসার এই মজা করা, জোর করে ওকে নিয়ে নদীর সাইডে দিয়ে হাঁটাহাঁটি, জোর করে গেলে আইসক্রিম ঢুকিয়ে দেওয়া, এটা ওটা খাওয়ার বায়না করা, পার্কের বাচ্চাদের সাথে খেলা করা, সব কিছু যেন ওর ভীষণ ভালো লাগছিল। যদিও ও তো সেটা মুখে স্বীকার করবে না, তবে ও নিজেও হয়তো জানে না শিয়াসার এই পাগলামিগুলো ধীরে ধীরে মনে প্রশান্তি বয়ে আনছে, হয়তো সেখানে জায়গাও করে নিচ্ছে। ঘোরাঘুরি শেষে শুভ্র শিয়াসাকে শপিং করতে নিয়ে গিয়েছিল। যদিও শিয়াসা যেতে চাইছিল না, কারণ ওর এত শপিং টপিং ভালো লাগে না। ও অল্পতেই খুশি, তবুও শুভ্র ওকে জোর করে নিয়ে যায়, কারণ শিয়াসা যদি পরে আবার এটা নিয়ে খোঁটা দেয়। শিয়াসা বলেছিল যে ও কিছু বলবে না, কিন্তু শুভ্র শোনেনি। আসলে কেন জানি ওর এভাবে শিয়াসের সাথে ঘুরতে ভালোই লাগছিল। ও যতই শিয়াসের সামনে এটা বোঝানোর চেষ্টা করুক যে ও এসব বাধ্য হয়ে করছে আর বিরক্ত লাগছে, সেটা সত্যি না, কারণ ওর এতটা খারাপ লাগছে না যতটা ও দেখাতে চাইছে, বরং ওর ভালোই লাগছে। বলে যে শিয়াসা বাড়ির সবার জন্য কিছু না কিছু কিনলো, যেটা দেখে শুভ্রর খুব ভালো লাগলো। ও তৌসির বাবা মায়ের জন্যও কিনেছে, কিন্তু নিজের জন্য কিছুই নেয়নি। তাই শুভ্র নিজেই পছন্দ করে ওর জন্য 4টা ড্রেস কিনলো, সাথে শিয়াসার আব্বু আম্মুর জন্য একটা শাড়ি আর একটা পাঞ্জাবি কিনলো, যেটা দেখে শিয়াসারও ভীষণ ভালো লাগলো। তারপর ওরা রাতে রেস্টুরেন্ট থেকে ডিনার করে বাড়ির সবার জন্য নানা রকম খাবার নিয়ে বাড়ি ফিরে আসলো। আজকেও রাতে ঘুমানোর সময় শিয়াসা শুভ্রর বুকে মাথার উপরে মাথা দিয়ে শুয়ে পড়লো, তবে আজকে শুভ্র আর কিছু বললো না। কেন যেন ওর এটা ভালোই লাগছে, তবে এটা শিয়াসাকে বুঝতে দিবে না। তাই ও শিয়াসা শোবার আগেই ঘুমের ভান ধরে থাকলো, যাতে শিয়াসা ভাবে ও ঘুমিয়ে গেছে বলে কিছু বললো না। পরের দিন শিয়াসা আর শুভ্র দুজনেই কেউ ভার্সিটি যায়নি, তার কারণ তৌসির বাবা মা আজকে ওদের বাসায় যেতে বলেছে, কারণ আর 2 দিন পরে তৌসির মৃত্যু বার্ষিকী। তাই ওদের দুইজনকে 2 দিন আগেই যেতে বলেছে। কি করা যায়, ওর নামে একটা মিলাদ মাহফিল করবে, তাই নিয়ে আলোচনা করবে। ওদের কথা মতো শুভ্র আর শিয়াসাও ওখানে যাওয়ার জন্য রওনা হলো। তবে আজকে আর শিয়াসা শুভ্রর সাথে কোনো রকম মজা করেনি, কারণ ও জানে যে শুভ্র মন এখন আরো বেশি খারাপ হয়ে আছে। তাই ও চায়নি এখন কোনোভাবে ওকে বিরক্ত করতে, কারণ শিয়াসা যতই মজা করুক, দুষ্টু হোক না কেন, ওর ভেতরেও এই বুঝটা আছে যে নিজের প্রিয় মানুষটাকে হারানো কতটা যন্ত্রণার। ও নিজেও শুভ্রর কষ্টটা বুঝতে পারছে। ওর খুব খারাপ লাগছে শুভ্রকে এভাবে কষ্ট পেতে দেখে, কিন্তু কি করবে, কিছু তো করার নেই। আর ও এই জন্য সবসময় মজা করে শুভ্রকে ওর কষ্টটা ভোলানোর চেষ্টা করে, কিন্তু আজকে ও সেটা চাইছে না। আজকে ও ওর মতো ওকে একা ছেড়ে দিল। তৌসিদের বাড়ি পৌঁছে ওরা ওর বাবা মার সাথে কুশল বিনিময় করলো। ওনারা খুব খুশি হয়েছে ওরা আসাতে, কারণ সারাক্ষণ একা থেকে মেয়ের কষ্টে ওরা নিজেকে সামলাতে পারে না। শুভ্র আর শিয়াসার মুখের দিকে তাকিয়ে অন্তত কিছুটা হলেও তো কষ্টটা ভুলে থাকতে পারবেন। তৌসির জন্য সবার মনটা খুব খারাপ হয়ে আছে, আর সবাইকে এভাবে দেখতে শিয়াসার মোটেও ভালো লাগছে না। তাই ও পরিস্থিতি স্বাভাবিক করতে বলল, উফ আম্মু, আর কতক্ষণ দাঁড় করিয়ে রাখবে বলো তো? ক্ষুধায় আমার পেটের ভেতরে ইঁদুর দৌড়াদৌড়ি করছে। আর বাপের বাড়ি আসবো বলেও বাড়ি থেকে খেয়ে আসিনি আমি, তোমার হাতে রান্না বেশি করে খাবো বলে। এখন আগে তাড়াতাড়ি আমায় খেতে দাও, না দিলে আমি কিন্তু কান্না শুরু করে দেবো। ওর কথা শুনে তৌসির বাবা মা হেসে দুজনেই ফেলল। ব্যাপারটা শুভ্রর কাছেও ভালো লাগলো, কারণ ওনাদের দুইজনকে এমন মন খারাপ দেখতে ওর কাছে ভালো লাগছিল না, কিন্তু কিছু করতে পারছিল না, কারণ ও নিজেকেই সামলাতে পারছে না। ওদেরকে কি করে সামলাবে? তবে এই মেয়েটা ঠিক পেরেছে, যেটাতে শুভ্র মন থেকে ওর উপর খুশি। এবার তৌসির মা বলল, আহারে আমার সোনা মাটা, থাক আর কান্না করতে হবে না, চল তোদের খেতে দিচ্ছি, আমি সব তোদের পছন্দের খাবার রান্না করে রেখেছি। ওয়াও, তাহলে চলো চলো। চল, পাগলি মেয়ে কোথাকার। বাবাজি তুমিও চলো। তারপর ওরা সবাই মিলে একসাথে খেয়ে নিল। রাতে সবাই একসাথে বসলো আলোচনা করার জন্য যে করবে। তৌসির বাবা মার মতো হলো বাড়িতে একটা মিলাদ দেবে তৌসির জন্য। শুভ্র ও ওদের যা ভালো মনে হয়
সেটা করতে বলল। অনেকক্ষণ ধরে শিয়াশা চুপচাপ বসে ওদের সবার কথা শুনছিল। ওদের শেষেও বলল, আম্মু আব্বু তোমরা যদি কিছু মনে না করো আমি একটা কথা বলবো। হ্যাঁ মা বল, এত মনে করার কি আছে? হ্যাঁ আসলে আমি আপুর মিলাদের কথা বলছিলাম, এই বিষয়ে কথা বলতাম। ওর কথা শুনে শুভ্র বলে উঠল। এ বিষয়ে তোমার মাথা না ঘামালেও চলবে, আমরা আছি। শুভ্রর কথা শুনে শিয়াশার খুব খারাপ লাগলো, তাই ও চুপ করেই রইল। কিন্তু তৌসির বাবা মা শুভ্রকে বলল, আহ বাবা, তুমি এভাবে কেন বলছো? সিয়াশা যেটা বলতে চাইছে বলুক না। হ্যাঁ বাবা, ওর কথাটাও আমাদের শোনা উচিত। প্রিয়া মা, তুই বলতো কি বলতে চাইছিলি? ওদের কথার উপর শুভ্র আর কিছু বলতে পারল না। আর অনুমতি পেয়ে শিয়াশা বলল, আসলে আমি বলতে চাইছিলাম বাড়িতে অনুষ্ঠান করার থেকে কোনো এতিমখানায় করলে ভালো হতো না। মানে বলতে চাইছিলাম সবাই মিলে আপুর কবর জিয়ারত করে ওই দিন আমরা এতিমখানায় যাব, সেখানে একটা মিলাদ পড়িয়ে সব বাচ্চাগুলোকে খাওয়ানো, সাথে কিছু কাপড় চোপড়ও গিফটস দেবো বাচ্চাদেরকে। দেখুন আমার মতে কিন্তু ওই বাচ্চাগুলোকে দেওয়া আরও ভালো হবে, কারণ এতিমদের জন্য কোনো কিছু করতে পারলে সেটা খুব ভালো হয়। আর আমিও শুনেছিলাম যে আপু এসব করতে ভালোবাসেন, তাই নাকি কোনো না কোনো এতিমখানার বাচ্চাদের জন্য কিছু না কিছু করতেন। আর আম্মু আমাকে বলেছিল আপু নাকি একটা অ্যাকাউন্ট খুলেছিল, সেখানে প্রায় 10 লাখ টাকার মতো জমা হয়েছে। আর এই টাকাটা নাকি আপু অসহায় মানুষদেরকে দান করার জন্য জমিয়েছিলেন, চেয়েছিলেন একসঙ্গে বেশি হলে একবারে অনেক বড় কিছু করার। তাই আমি বলছিলাম বাচ্চাদের খাওয়ানোর সাথে আমরা আশেপাশে যতটুকু পারবো আপুর জমানো টাকাগুলো উঠিয়ে সাথে লাগলে আরও কিছু অ্যাড করে আমরা সব অসহায় মানুষদের মাঝে বিলিয়ে দিব, তাদের জন্য কিছু করে দিব ওই দিন। কেমন হয় বলুন তো? এত সময় ধরে সবাই শিয়াশার কথায় খুব মনোযোগ দিয়ে শুনছিল। শুভ্রের এবার নিজের উপরই রাগ হচ্ছে। তখন আগে থেকে ওকে ওসব বলে, কারণ শিয়াশার কথাটা ওর বেশ লেগেছে। ওর মনে হচ্ছে এটা করাই বেটার হবে। এখন তৌসির বাবা মা রাজি হলেই হলো। তৌসির বাবা মারও শিয়াশার মতটা পছন্দ হলো, ওরাও রাজি হয়ে গেল। তারপর সেইভাবেই সবকিছু প্ল্যান করলেন। দেখতে দেখতে তৌসির মৃত্যু বার্ষিকীর দিন এসে গেল। সবাই সকালেই বেরিয়ে পড়ল। ওরা সোজা কবরস্থানে যাবে। ওখানে শুভ্রের বাবা মা, শিফা, সায়ন, সারা, শিফার শ্বশুর শাশুড়ি সবাই এসেছেন, সাথে শিয়াশার বাবা মাও এসেছেন। সবাই একসাথে তৌসির কবর জিয়ারত করে সোজা এতিমখানায় যায়। সেখানে মিলাদ শেষে সব বাচ্চাদের খাওয়া দাওয়া করায়। তারপর তাদের জন্য যে গিফটসগুলো এনেছিল সেগুলো সবাইকে দেয়। বাচ্চারা খুব খুশি হয় এসব পেয়ে। আর ওদের এই উৎফুল্লতা দেখে সবার খুব ভালো লাগে। সত্যি মনে হচ্ছে এদের জন্য কিছু করতে পারলে মনটা শান্তি পাওয়া যায়। তারপর ওরা এতিমখানায় কিছু টাকাও ডোনেট করে। অতঃপর ওখান থেকে বেরিয়ে আশেপাশে অনেক গ্রাম সব অসহায় মানুষদেরকে যতটা সম্ভব সাহায্য করে। সারাদিন এভাবেই কেটে যায়। রাতে ওরা নিজেদের বাড়িতে ফিরে আসে। তৌসির বাবা মা সহ সবাইকে শুভ্রদের বাড়িতে নিয়ে আসে। আজকে সবাই একসাথে থাকবে বলে সকলের শিয়াশার উপরে ভীষণ খুশি, কারণ আইডিয়াটা তো ওরই ছিল। শুভ্র নিজেও খুব খুশি শিয়াশার উপরে। আজকে বাড়িতে ফিরে খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে যায়। শিয়াশা রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়নার সামনে বসে চুল ঠিক করছিল। শুভ্র রুমে ছিল না। হঠাৎ করে পেছন থেকে সরি শব্দটা শুনে শিয়াশা চমকে পেছনে ফিরে দেখে শুভ্র দাঁড়িয়ে আছে, বাট ও সরি কেন বললো বুঝতে পারছে না। তাই জিজ্ঞেস করলো, আমাকে বলছেন? এখানে তুমি ছাড়া আর কেউ আছে? না সেটা না, আসলে সরি বললেন কেন হঠাৎ সেটা বুঝতে পারছিলাম না। ঐতিহ্যের জন্য। আসলে আমার উচিত হয়নি সেদিন তোমায় ওভাবে বলা। সত্যি তোমার আইডিয়াটা খুব ভালো ছিল, তার জন্য ধন্যবাদ। না না ঠিক আছে, আমার যেটা মনে হয়েছিল সেটা বলেছি, ধন্যবাদ দিতে হবে না। সকালে খাওয়া দাওয়া শেষে শিফারা, শিয়াশার বাবা মা সবাই চলে গেল। শুধু তৌসির বাবা মা থেকে গেল। ওদেরকে শিয়াশা জোর করে রেখে দিয়েছে, তাই 2 দিন পর যাবে। এই 2 দিন ভার্সিটি যাওয়া হয়নি। পরীক্ষাও আর বেশি দিন নেই, তাই শিয়াশা শুভ্রর সাথে ভার্সিটি চলে গেল। আজকের শুভ্র ওকে মাঝ রাস্তায় নামিয়ে দেয়নি, তবে কলেজে পৌঁছানোর একটু আগে নামিয়ে দিয়েছে। শিয়াশাও আর কিছু বলেনি, 2 মিনিটও হাঁটতে পারবে। ভার্সিটিতে সব ক্লাস নেওয়া শেষে শুভ্র ভার্সিটি থেকে বের হবে, তখনই মাঠের দিকে তাকিয়ে ও যা দেখলো তাতে রাগে ওর চোয়াল শক্ত হয়ে গেল। ক্লাসের বাইরে কান ধরে দাঁড়িয়ে আছে শিয়াশা, আর মনে মনে শুভ্র 14 গোষ্ঠী উদ্ধার করছে, আর যত রকমের গালি আছে সব দিচ্ছে। সাথে ওর নিজের উপরও এটা ভেবে রাগ হচ্ছে যে কেন যে তখন পাকামি করতে গেল। আবার মনে হচ্ছে যা করেছে বেশ করেছে।
এই শুভ্রর বাচ্চা পেয়েছেটা কি? হ্যাঁ, ও নিজেও পাত্তা দেবে না, আবার ইচ্ছে মতো চলতে হবে। হ্যাঁ, দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পা ব্যথা হয়ে গেল। কি কিছু বুঝতে পারছেন না তাই তো? ওকে চলুন বুঝিয়ে বলছি। সেই সময় যখন শুভ্র বাইরে বেরিয়ে মাঠের দিকে তাকালো, তখন দেখলো একটা ছেলে শিয়াশার হাত ধরে দাঁড়িয়ে আছে। এটা কেন জানো ওর মাথায় রক্ত উঠে গেল। ও নিজেও জানে না যে ওর এরকমটা কেন হচ্ছে। ও তো শিয়াশাকে ভালোবাসে না। তাহলে ও যা ইচ্ছে করুক, তাতে আমার কি? কিন্তু মুখে এটা বললেও মনটা তো আর সেটা বলছে না। তাই শিয়াশাকেও অন্য কারোর সাথে এভাবে আর ওর সহ্য হচ্ছে না। তাই ও দ্রুত পায়ে এগিয়ে শিয়াশাদের সামনে গেল আর রাগী চোখে ওদের দিকে তাকিয়ে বলল, এটা ভার্সিটি, কোনো পার্ক নয় যে পাবলিক প্লেসে এভাবে হাত ধরে প্রেমের আলাপ করবে। হঠাৎ করে শিয়াশা শুভ্রর কথা শুনে চমকে উঠল। আসলে ও যার সাথে কথা বলছিল সে ওদের সিনিয়র রিফাত, ভীষণ গায়ে পড়া একটা ছেলে। জবে থেকে শিয়াশা এই ভার্সিটিতে ভর্তি হয়েছে তখন থেকেই ওর পেছনে পড়ে আছে। শিয়াশা ওকে একদমই সহ্য করতে পারে না। আর আজকেও শিয়াশা যখন একা এদিক দিয়ে যাচ্ছিল তখনই রিফাত ওর সামনে আসে আর ওর আজাইরা প্যাচাল শুরু করে। শিয়াশার ভীষণ বিরক্ত লাগছিল ওকে দেখে। ও ওর সামনে থেকে আসার চেষ্টা করছিল, বাট ও হাত ধরে রেখেছিল বলে যেতে পারছিল না। ঠিক তখনই ওখানে শুভ্র আসে। শুভ্রকে এভাবে কথা বলতে দেখে শিয়াশার মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসলো, কারণ ও ভালোভাবে বুঝতে পারছে যে শুভ্র ওকে রিফাতের সঙ্গে দেখে ভেতরে ভেতরে জ্বলছে। না মানে আসলে স্যার আমরা তো রিফাতকে আর কিছু বলতে না দিয়ে শিয়াশা বলে উঠল, এখন আমাদের কলেজ ছুটি হয়ে গেছে স্যার, তাই আমরা কি করব না করব সেটা আমাদের ব্যাপার। আপনি কেন কথা বলছেন স্যার? হ্যাঁ, যদি ক্লাস টাইমে কথা বলতাম তাহলে আপনি আমাদের বকতে পারতেন টিচার হিসেবে, বাট এখন তো ছুটি হয়ে গেছে, তাই আমাদের যা খুশি করতে পারি, তাতে আপনার কি স্যার? তাই না বেবি? শিয়াশার কথা শুনে শুভ্র তো রাগে বম হয়ে আছে, যে কোনো সময় কেটে যেতে পারে। আর এদিকে রিফাতও বেশ ভ্যাপাচাকে খেয়ে গেছে। যে মেয়ে ওকে সহ্যই করতে পারে না সে আবার ওকে বেবি বলছে, তাও আবার স্যারের সামনে। ভাবা যায়। শুভ্রকে রাগে চোখে তাকাতে দেখে শিয়াশা একটা ভেংচি কেটে আবার রিফাতকে বলল, কি হলো বেবি, এখনো এখানে দাঁড়িয়ে থাকবে? চলো তো আমরা যাই, চলো চলো। বলে রিফাতকে নিয়ে শিয়াশার ওখান থেকে চলে গেল। আর শুভ্র রাগে চোখে ওদের যাবার দিকে তাকিয়ে রইল। এদিকে গেটের বাইরে এসে রিফাত খুশিতে শিয়াশাকে কিছু বলতে চাপে, তার আগে শিয়াশা একটা রিক্সায় উঠে পড়ল। পেছন থেকে রিফাত ওকে ডাকলে বাই কাকু বলে চলে গেল। সবটা ওর মাথার উপর দিয়ে গেল, ও কিছুই বুঝতে পারছে না। তখন নিজে থেকেই বেবি বলল, এখন আবার কাকু বলে বিদায় জানালো। ইস রে, এভাবে ছেঁকা দিল। রাতে শুভ্র বাড়ি ফিরে ড্রয়িং রুমে শিয়াশাকে না দেখে সোজা রুমে আসলো। এসে দেখে শিয়াশা বেডে বসে ফোনে কি যেন করছে। এদিকে শুভ্রকে আসতে দেখে শিয়াশার মাথায় আবার দুষ্ট বুদ্ধি আসলো। তাই ও কোনো কথা না বলে উঠে বেলকনিতে চলে গেল আর শুভ্রকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, ও বেবি, আমি জানি তুমি আমাকে খুব মিস করছো, আমিও আমার বেবিটাকে খুব মিস করছি। কি কিস দিব? ধুর, এখান থেকে কিভাবে কিস দিব? কি বললে? আমি ফোনে ঠোঁট ছোঁয়ালে সেটা তোমার ঠোঁটে লাগবে? ওকে বেবি, আমি তাহলে তাই করছি। এই নাও তোমার কিস। এটা কি হলো? আমার ফোন। বলে সামনে তাকিয়ে দেখে শুভ্র ফোনের ঠোঁট ছোঁয়ানোর আগে ওর হাত থেকে ফোনটা কেড়ে নিল আর রাগী চোখে ওর দিকে তাকিয়ে বলল, তোমার সাহস হয় কি করে আমার সামনে এসব করছো? আজকে ভার্সিটিতেও তুমি আমার বারণ করার পরেও ওই ছেলেটার সাথে, আর এখন আবার বাড়িতেও শুরু করেছো। তোমাকে তো আমি কি করবেন? হ্যাঁ, আর আমি ভুল কি করেছি? আপনি তো আমাকে পাত্তাই দেন না। আর ওই রিফাতকে দেখুন, আমি কত কথা শোনালাম, তাও ও আমায় কতটা ভালোবাসে, তাই তো আমি ওকে। আর কিছু বলার আগেই শুভ্র ওর দুই বাহু খুব শক্ত করে ছড়ে নিজের একদম কাছে টেনে আনলো আর বলল, খুব সাহস বেড়েছে না তোমার? দাঁড়াও, তোমার সাহস কিভাবে কমাতে হয় আমার খুব ভালো করে জানা আছে। বলে ওকে রুমের মধ্যে নিয়ে আসলো। শুভ্র এত রেগে যেতে দেখে শিয়াশার এবার ভয় হতে লাগলো। একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে বোধহয়। এখন এই রাক্ষসের হাত থেকে কি করে বাঁচবো? এইসব ভাবতে ভাবতে যখন শুভ্রকে ওর দিকে এগিয়ে আসতে দেখলো তখন ও ভয়ে ভয়ে বলল, দেখুন, একদম আগাবেন না আমার দিকে, তাহলে আমি কিন্তু চিৎকার করব। তাই তো করো। আর চিৎকার করে কি বলবে বাবু? বলবো, হ্যাঁ বলবো যে আপনি আমার সাথে জোর করে এটিয়ে করার চেষ্টা করছেন।
আমার খুব টায়ার্ড লাগছে, তাও আপনি আমার কথা না শুনে আমাকে জোর করছেন। হোয়াট? এই মেয়ে, তোমার কি মাথায় সমস্যা? তুমি এসব কথা বলবে আব্বু আম্মুকে যে আমি তোমাকে অসহ্য? হ্যাঁ, আমি সত্যি বলছি। আর একবার আমাকে ধমকালে আমি কিন্তু সত্যি সত্যি চিৎকার করবো আর এসব বলবো। ওর কথা শুনে শুভ্র বিরক্তিকর দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বলল, বাড়িতে বলে পার পেয়ে গেলে তো ঠিক আছে, এবার আমার সুযোগ আসুক, তারপর তোমায় মজা দেখাবো, ইডিয়েট কোথাকার। বলেই শুভ্র ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। আর এই ফাঁকে শিয়াশা সোফায় গিয়ে শুয়ে পড়ল। আজকে আর শুভ্রর ধারে কাছে যাওয়ার ওর সাহস নেই, তাই ও চুপচাপ সোফাতে শুয়ে পড়ল। পরের দিন ভার্সিটিতে শিয়াশাদের প্রথম ক্লাস ছিল শুভ্রর। যথারীতি শুভ্র ক্লাস নিতে গেল। আর আজকে শিয়াশার দুর্ভাগ্য আর শুভ্রর সৌভাগ্য যে শিয়াশা আজকে ক্লাসে পড়তে পারেনি। আর সেটারই সুযোগ নিয়ে শুভ্র কালকের শোধ তুলল। ক্লাসের বাহিরে ওকে কান ধরে দাঁড় করিয়ে রাখলো। বর্তমানে 1 ঘন্টা যাবৎ শিয়াশা বাহিরে কান ধরে দাঁড়িয়ে আছে। কিছু কিছু ছেলে মেয়ে ওকে এভাবে দেখে ফ্রিতে বিনোদন নিচ্ছে। আর সবার রাগ শিয়াশা শুভ্রকে গালি দিয়ে ওর উপর ঝাড়ছে। 1 ঘন্টা পর শুভ্র ক্লাস শেষ করে বেরিয়ে ওর দিকে এক নজর তাকিয়ে একটা ফিলেনি হাসি দিয়ে ওইখান থেকে চলে গেল। শুভ্র আজকে ইচ্ছে করে একটু বেশি সময় ক্লাস করিয়েছে যাতে শিয়াশাকে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। শুভ্র যেতেই শিয়াশা কান ছেড়ে ক্লাসে গিয়ে ব্যাগ নিয়ে সোজা বেরিয়ে আসে। কারোর সাথে কোনো কথা বলে না। অন্যরাও কেউ ওর সাথে কথা বলার সাহস পাচ্ছে না, কারণ শিয়াশা ভয়ঙ্কর রেগে আছে। আর বেশি ভয় পাচ্ছে কারণ শুভ্রকে এভাবে জানানোর আইডিয়াটা তো ওদেরই ছিল। জানে না আজকে এই মেয়ে ওদের সাথে কি করবে, তবুও ভয়ে ভয়ে ওকে ক্লাস থেকে বেরিয়ে যেতে দেখে ওরাও পেছন পেছন গেল। আর মাঠে যেয়ে শিয়াশা কিছু বলার আগেই ওরা ওর সামনে বসে কান ধরে উঠবোস করতে লাগলো। প্লিজ বাবুই পাখি, আমাদের উপর রাগ করিস না, আমরা জানতাম না তো যে এরকম হবে। হ্যাঁ, আর তুই পড়া পারিসনি বলেই তো স্যার ফাঁদে ফেলতে পারলো। আমাদের কি দোষ বল? দেখ, তাও আমরা কান ধরে উঠবস করছি। হ্যাঁ, আর কি কি করলে তুই আমাদের মাফ করবি বল? হ্যাঁ হ্যাঁ বল, আমরা সব করব। তাই আমি যা বলবো সব করবি? সবাই একসাথে বলল, হ্যাঁ। ওকে, তাহলে চল তোরা সবাই আমাকে আইসক্রিম খাওয়াবি। ও এই কথা, চল চল এখনই খাওয়াবো। এই যে আমার কথা এখনো শেষ হয়নি। সবাই মিলে একটা নয়, প্রত্যেকে আলাদা আলাদা কিনে দিবি। একদম গুনে গুনে তোরা যে কয়জন সেই কয়টা আইসক্রিমই দেওয়া লাগবে। আর তোরা কেউ খেতে পারবি না, সব কয়টা আমি একা খাবো। এবার বল, রাজি? হ্যাঁ, এ আর নতুন কি বল, প্রত্যেক বাড়ি তো তুই কোনো কিছু নিয়ে রাগ করলে এভাবে আমাদের ফাঁসিয়ে আইসক্রিম খাস। তা এটা আমাদের মুখস্থ হয়ে গেছে, আমরা জানতাম তুই এটাই বলবি। সিরিয়াসলি দোস্ত, রাগ কমানোর জন্য কেউ এত আইসক্রিম খেতে পারে? সেটা আমাদের সিইউকে না দেখলে কেউ বিশ্বাসই করবে না। হ্যাঁ, তবে বইন একটু ভাইবা দেখ, প্রত্যেক বারই কিন্তু তুই এভাবে একবারে এতগুলো করে আইসক্রিম খেয়ে অসুস্থ হয়ে পড়িস। তাই বলছিলাম কি, ওই তোদের এত ভাবতে হবে না, তোরা দিবি কিনা সেটা বল। ওর কথায় সবাই হতাশ হলো, কারণ জানে যে ওকে বলে লাভ নেই। তাই ওরা বলল। তারপর ওরা একটা আইসক্রিম পার্লারে নিয়ে আইসক্রিম করলো। আর সিয়াশাও খাওয়া শুরু করলো। আর ওর চারপাশে ওর বেচারার মতো বসে রইল। ওর এই খাওয়া দেখে ওরা খুব একটা অবাক না, কারণ ওরা এর সাথে পরিচিত। বাট অপারেশনের সবাই সিয়াশার এত আইসক্রিম খাওয়া দেখে শিহরিত, এমনকি ওয়েটার নিজেও। তারপর ওখান থেকে ওরা যে যার বাড়িতে চলে গেল। আর সত্যিই সেদিন রাতে সিয়াশার ভীষণ জ্বর, সত্যি কাশি শুরু হলো। কথা তো একদমই বলতেই পারছে না, কারণ গলা বসে গেছে। হওয়ারই কথা, কারণ যা আইসক্রিম খেয়েছে। অবশ্য প্রতিবারই এমন হয়, ও যখনই কোনো কিছু নিয়ে ভীষণ রাগ হয় তখনই ও এভাবে আইসক্রিম খায়। আর প্রত্যেকবারই এমন হয়। কিন্তু এটা তো আর শুভ্র বা ওর বাবা মা কেউই জানে না। তাই হঠাৎ করে এরকম দেখে ওদের খুব চিন্তা হচ্ছে। শুভ্র নিজেরই খুব খারাপ লাগছে। ও ভেবে পাচ্ছে না যে হঠাৎ এরকম কি করে হলো। আজকে তো বৃষ্টিও হয়নি যে বৃষ্টিতে ভিজে ঠান্ডা লাগবে। সারা রাত শিয়াশার ভীষণ জ্বর ছিল। শুভ্রকে ওকে যথেষ্ট সেবা করেছে আজকে। সকালে শিয়াশার বাবা মা আসলো ওকে দেখতে। ওরা দেখেই বুঝতে পারলো যে এ আবার নিশ্চয়ই আইসক্রিম খেয়েছে মাত্রা ছাড়া। তাই ওর মা ওকে বলল, সত্যি করে বল, আবার কতগুলো খেয়েছিস আইসক্রিম? এই রে, আম্মু বুঝে গেল। কি বলছো? আমি
কোনো আইসক্রিম খাইনি। বিশ্বাস না হলে আম্মুর কাছে জিজ্ঞেস করো। হ্যাঁ বেন, বাড়িতে তো আইসক্রিম খাইনি তাহলে? আর আপনি আইসক্রিম খাওয়ার কথা কেন বলছেন? অন্য কারণেও তো হতে পারে। হ্যাঁ তাই তো। না বেআই মশাই, আপনার বেআইন ঠিকই বলেছে। ও নিশ্চয়ই অনেকগুলো আইসক্রিম খেয়েছে, আবার তাই এরকম হয়েছে। হ্যাঁ, আর এটা নতুন কিছু নয়। প্রত্যেকবারই ওর যখন কোনো কিছু নিয়ে রাগ হয় তখনই একসাথে অনেকগুলো আইসক্রিম খেয়ে ফেলে, আর তার জন্য প্রতিবারই এরকম জ্বর আসে। এবার শুভ্র বুঝতে পারলো বিষয়টা। তার মানে কালকে ওর উপর রাগ করে এভাবে আইসক্রিম খেয়েছে, এই জন্য এই অবস্থা। ওর এবার খারাপ লাগছে, ওর জন্য মেয়েটা কত কষ্ট পাচ্ছে। বিকেলে সিয়াসার আব্বু আম্মু চলে যাবার সময় ও ভীষণ মন খারাপ করেছিল। ওদেরও খারাপ লাগছে মেয়েকে রেখে যেতে, তাই ওরা সূত্রকে আবার অনুরোধ করলো সিয়াসাকে নিয়ে ওদের বাসায় যাবার জন্য। এভাবে বারবার গুরুজনদের মুখের উপর না বলা যায় না, তাই শুভ্র এবার রাজি হয়ে গেল। ও কথা দিল যে কালকে ও সিয়াসাকে নিয়ে ওদের বাসায় যাবে। সবাই খুব খুশি হলো ওর কথায়। সিয়াসা তো পারে না সবার সামনে ওকে চুমু খেতে। তারপর ওর বাবা মা ওদের কাছে থেকে বিদায় নিয়ে চলে গেল। পরের দিন সকালে শুভ্র আর সিয়াসা ওদের বাসায় গেল। ওদের বাড়িতে পৌঁছে শুভ্র তো অবাক, কারণ